বাংলা শিখি চ্যানেলটিতে আপনাদেরকে স্বাগতম। তো আমরা এ পর্যায়ে যে জিনিসটি শুরু করতে যাচ্ছি সেটা হচ্ছে মূলত আমাদের আর প্রোগ্রামিং কোর্স। আমরা বেসিক থেকে একদম অ্যাডভান্স লেভেল পর্যন্ত আমাদের আর প্রোগ্রামিং একটা সিরিজ তৈরি করব এবং এই সিরিজে মোটামুটি সবকিছুই থাকবে। প্রথমত আর প্রোগ্রামিং বেসিক থাকবে, তারপর স্ট্যাটিস্টিক্যাল ডেটা অ্যানালাইসিস থাকবে, তারপর হচ্ছে মেশিন লার্নিং থাকবে। তো এইভাবে হচ্ছে আমরা ধারাবাহিকভাবে একটা কোর্স তৈরি করব। তো প্রথমত গত যে লেকচারগুলো ছিল সেগুলোর মধ্যে আমরা দেখেছি যে কিভাবে হচ্ছে আমাদের আর এবং হচ্ছে আর স্টুডিও ইনস্টল করা লাগে এবং তারপরে আমরা হচ্ছে যেটা ইনস্টল করেছি সেটা হচ্ছে অ্যানাকোন্ডা নেভিগেটর এবং অ্যানাকোন্ডা নেভিগেটরের ভিতরে কিভাবে আমরা আর এর যে এনভায়রনমেন্ট আছে সেটাকে আমরা সেট আপ করতে পারি করে হচ্ছে আমরা সেখানে অ্যানাকোন্ডা নেভিগেটরের ভিতরে আমরা এই যে আর প্রোগ্রামিং যেটা আছে এটা হচ্ছে প্র্যাকটিস করব। তাহলে কি হবে, তাতে করে হচ্ছে আমাদের যে কোডগুলো আছে সেই কোডগুলো রান করার সাথে সাথে আমরা হচ্ছে তাদের আউটপুটগুলো দেখতে পারবো। তো এই ক্ষেত্রে আমাদের জন্য সেটা সুবিধাজনক হবে। তো চলেন আমরা শুরু করি। তো আমরা প্রথমেই আমাদের অ্যানাকোন্ডা নেভিগেটর যেটা আছে সেখানে চলে যাব। তো অ্যানাকোন্ডা নেভিগেটরটা এটা আমি ওপেন করার পরে আমরা এটা পাবো, গত উপর আমরা দেখিয়েছি। তো এই অ্যানাকোন্ডা নেভিগেটরের ভিতরে আমরা এখান থেকে এনভায়রনমেন্টটা সিলেক্ট করেছি হচ্ছে আমাদের আর এনভায়রনমেন্ট। আবার গত পূর্বে হচ্ছে এই আর এনভায়রনমেন্টটা কীভাবে সেট আপ করতে হয় সেটা আমরা দেখেছি। এখন আমরা যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে মূলত জুপিটার নোটবুক। এই যে জুপিটার নোটবুক এটাকে আমরা হচ্ছে কী করবো, লঞ্চ করবো। তো এখান থেকে লঞ্চ করার পরে দেখা যাবে যে আমাদের এটা হচ্ছে গুগল ক্রোম অথবা আপনার যে ডিফল্ট ব্রাউজারটা আছে সেখানে ওপেন হবে। ওকে, তো আমরা একটু কিছুক্ষণ অপেক্ষা করলে দেখা যাবে এটা হচ্ছে আমাদের ওপেন হচ্ছে। তো আমরা একটু ওয়েট করি। আমার এখানে আগে থেকে ওপেন করা ছিল কিন্তু আমরা এখানে আরেকটা উইন্ডো পাবো। তো আমরা একটু এখানে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। তো এটা হচ্ছে আমাদের ওই যে ওপেন হচ্ছে, ওপেন হওয়ার পরে আমরা এখানে একটু যদি আমরা দেখি যে আমাদের লোকাল হোস্ট তারপর হচ্ছে 8890 তারপর 3, ঠিক আছে, এখানে আমাদের ওপেন হলো। তো আমরা এখন যে ফোল্ডারের ভিতরে কাজ করতে যাচ্ছি সেই ফোল্ডারে ঢুকবো। যেমন আমি ডকুমেন্টসের ভিতরে ডকুমেন্টসের ভিতরে যাচ্ছি। ডকুমেন্টসের ভিতরে গিয়ে আমি সাপোজ ইউটিউব রেকর্ডিং, এখান থেকে আর ইউটিউব, এখান থেকে সাপোজ আমি একটা নতুন ফাইল তৈরি করতে চাচ্ছি যেখানে আমি প্র্যাকটিস করবো অ্যাকচুয়ালি। তো আমরা এখান থেকে নিউতে গিয়ে আমি আরে গেলাম। তাহলে আমার নিউতে হচ্ছে আরকে সিলেক্ট করে দিয়েছি, ঠিক আছে। এখান থেকে কিন্তু এই যে নিউতে গিয়ে আর যে ফাইলটা সেটা সিলেক্ট করলাম। করার পরে আমরা এখানে কিছুক্ষণ অপেক্ষা করবো। তো আমাদের এই যে এইভাবে একটা উইন্ডো ওপেন হবে যেটা হচ্ছে আমাদের নোটবুক ফাইল। তো আমরা এখানে কোডগুলো লিখবো এবং কোডগুলো লেখার পরে আমরা এখানে কী করতে পারবো, আমাদের আউটপুটগুলো তারপর লাইনে দেখতে পাবো। যেমন এখানে হ্যালো দিলাম, হ্যালো দেওয়ার পরে আমি এটা স্ক্রিপ্ট করলেই আমাদের হচ্ছে এখানে আমাদের আউটপুট চলে আসতেছে। ওকে, এবং এখানে আমাদেরকে একটা জিনিস এনশিওর করতে হবে সেটা হচ্ছে যে আর যেটা আছে এই আর এখানে একটু ক্লিক করে দেখবো যে আমাদের এখানে হচ্ছে এই যে স্টার্ট কার্নেল এটা আর এ সিলেক্ট করা আছে কিনা। ওকে, তো এটা আমরা সবসময় আর এ সিলেক্ট করে রাখবো। তো এখান থেকে যেহেতু আমরা আর ফাইল ওপেন করছি এটা অটোমেটিক আরই হচ্ছে যাবে। তো তারপরে আমরা একটু ক্রস চেক করে নেব। আর পাশাপাশি আর একটু কিছু জিনিস আমাদেরকে জানতে হবে সেটা হচ্ছে যে এটা কীভাবে ইউজ করে জুপিটার নোটবুকটা, সেটা আমাদের একটু কিছু জিনিসপত্র জানতে হবে। তো এটা জানার ক্ষেত্রে আমরা একটা জিনিস দেখতে পারি সেটা হচ্ছে যে এখানে দেখেন কোড আছে, মার্কডাউন আছে, আরেকটা র আছে। তো আপনি এখানে মূলত আমাদের কোড ফাইল সবসময় এটা হচ্ছে আমাদের সিলেক্ট করা থাকবে। মার্কডাউনকে আমরা একটু পরে বুঝবো এবং র এটা আমাদের বোঝার দরকার নেই। তো এখান থেকে আমরা একটা ধরনের কোড লিখেছি, এটা হচ্ছে প্রিন্ট। আমি ওই যে যেখানে লিখলাম যে হ্যালো ওয়ার্ল্ড ওই কোডটাই লিখলাম। লেখার পরে আমাদেরকে শিফট আর এন্টার একসাথে চাপতে হবে, তাহলে আমাদের কোডটা রান হবে। এই যে রান হলো, ঠিক আছে, এবং রান হওয়ার সাথে সাথে আমাদের একটা কি নতুন সেল ওপেন হবে, ঠিক আছে। তো এখান থেকে আমাদের যে রানে গেলে দেখবো যে হচ্ছে রান সিলেক্টেড সেল, কোনো একটা সেলকে সিলেক্ট করে মানে হচ্ছে রান করার জন্য শিফট এবং এন্টারকে একসাথে চাপতে হবে। আপনি যদি এন্টারকে চাপেন এখানে কিন্তু ওই যে একটার পর একটা লাইন সৃষ্টি হবে, ঠিক আছে, এটা কিন্তু কোড রান হবে না। তাহলে রান করার জন্য আমাদেরকে শিফট এবং এন্টার একসাথে চাপতে হবে এবং আমাদেরকে যদি রান সিলেক্ট করার পর এবং ইনসার্ট ভিলো, ঠিক আছে, ইনসার্ট ভিলো, তাহলে অল্টার এন্টার চাপতে হবে। আর যদি আমরা রান সিলেক্টেড সেল অ্যান্ড ডু নট অ্যাডভান্স তাহলে হচ্ছে কন্ট্রোল এন্টার চাপতে হবে, ঠিক আছে। কন্ট্রোল এন্টার চাপলে আমাদের আর নিচের কোনো সেল টেল হবে না, এই আর কি। তো এই হচ্ছে বেসিক কিছু জিনিসপত্র আমাদের জুপিটার নোটবুকে জানতে হবে, তারপর আস্তে আস্তে আমরা জানবো, সমস্যা নেই। তো এখন এটার মধ্যে আমরা কাজ করবো না, যেহেতু আমি আমার হচ্ছে একটা ফাইল তৈরি করা আছে, এই ফাইলটার মধ্যে আমার কাজ করতে হবে কারণ এখানে আমাদের অনেক ডকুমেন্টেশন সাজানো আছে। এই যে ডকুমেন্টেশনগুলো দেখতেছেন এগুলো হচ্ছে আর মার্কডাউনের মাধ্যমে করা হয়েছে। এই যে এখানে মার্কডাউন যে ফাইলটা আছে এটার মাধ্যমে এখানে করানো হয়েছে, ঠিক আছে। তো আমরা এখানে মূলত কোড প্র্যাকটিস করবো এইগুলোতে। এই যে কোড এখানে এটা সিলেক্ট করলে অটোমেটিক এখানে কোড দেখাচ্ছে, আবার এগুলোতে সিলেক্ট করলে দেখা যাবে কি মার্কডাউন ফাইল দেখাচ্ছে, কারণ কি আমি এখানে কিছু ডকুমেন্টেশন রেখেছি, ঠিক আছে। তো আমাদের প্রথমত আর প্রোগ্রামিং কি এই বিষয়টাতে আমরা আসি। তো আর প্রোগ্রামিং হচ্ছে একটা ওপেন সোর্স প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেটা মূলত কেন ব্যবহার করা হয়, মূলত ব্যবহার করা হচ্ছে আমাদের স্ট্যাটিস্টিক্যাল কম্পিউটিং এবং ডেটা অ্যানালাইসিসের জন্য আমরা মূলত ব্যবহার করে থাকি, ঠিক আছে। যারা আমরা স্ট্যাটিস্টিক্স পড়ি বা পরিসংখ্যানে পড়ালেখা করতেছি তারা খুব ভালোভাবে জানি যে আমাদের হচ্ছে আর প্রোগ্রামিংটা আছে এবং আর প্রোগ্রামিংয়ের মধ্যে আমরা বিভিন্ন ধরনের ডেটা অ্যানালাইসিস করতে পারি এবং খুব সহজ কোড দ্বারা আমরা হচ্ছে কী করতে পারি, অ্যানালাইসিসগুলো করতে পারি, ঠিক আছে। তো এক্ষেত্রে আমাদের কোথায় আমরা আর কি ইউজ করতেছি সেটা আমরা একটু দেখি। মূলত আমাদের একাডেমিক কোনো কাজে ইউজ করতে পারি, রিসার্চের যে কাজগুলো আছে সেগুলোতে আমরা আর ইউজ করি, যেমন হাইপোথিসিস টেস্টিং, তারপর হচ্ছে বিভিন্ন ধরনের মডেল, রিগ্রেশন মডেল হতে পারে,
লজিস্টিক মডেল হতে পারে, ডেটা ভিজুয়ালাইজেশনের জন্য ইউজ করে থাকি, ঠিক আছে, পাই প্লট, বার প্লট, ঠিক আছে, এই ধরনের বিভিন্ন ধরনের প্লটের জন্য আমরা ইউজ করে থাকি। তারপর ডেটা সায়েন্সের মধ্যে আমরা ইউজ করতেছি, অ্যানালাইটিক্সে ইউজ করতেছি, পাবলিক হেলথ, এপিডেমিওলজি ইউজ করতেছি, এবং ফাইন্যান্সের ক্ষেত্রেও এবং বিজনেস ক্ষেত্রেও আমরা হচ্ছে কি আর কি ইউজ করতে পারতেছি। ওকে, তো কেন আমরা আর ইউজ করব? তো কেন আমরা আর ইউজ করব আসলে এরকম বিষয়টা, এটা প্রশ্নটা আসলে উত্তরটা দেওয়ার মতন আমরা যখন আস্তে আস্তে করব, আমার মনে হয় যে তখন উত্তর পেয়ে যাবো যে কেন আমরা আর ইউজ করব। আর তুলনামূলক খুবই সহজ একটা ল্যাঙ্গুয়েজ এবং এর মাধ্যমে খুবই ভালো ভালো এবং খুবই স্ট্রং কিছু কাজ করা যাবে, যেগুলো হচ্ছে কি পরবর্তীতে আমরা দেখতে পারবো, ঠিক আছে। তো এখন ধরেন প্রথমত আমাদের যে লেকচারটা শুরু করতে চাচ্ছি, সেখানে সর্বপ্রথম আমাদেরকে যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে টাইপস অফ ডেটা বা তথ্যের ধরন, ঠিক আছে। আচ্ছা, তথ্যের ধরন বলতে কি বোঝানো হচ্ছে? তথ্য বা ডেটা বা উপাত্ত, ঠিক আছে, ডেটা যদি বলতে আমরা উপাত্ত, তো এই উপাত্তের আসলে ধরন বলতে কি বোঝাচ্ছে? আমরা এখানে 3 ধরনের উপাত্ত লিখছি। একটা হচ্ছে নিউমেরিক্যাল ডেটা লিখছি, একটা লিখছি হচ্ছে লজিক্যাল ডেটা, আর একটা লিখছি হচ্ছে ক্যাটাগরিক্যাল ডেটা। ওকে, তো নিউমেরিক্যাল ডেটা বলতে কি বোঝানো হচ্ছে? যেমন ধরেন আপনাকে কেউ আসে জিজ্ঞাসা করলো যে আপনার বয়সটা কত, আপনি বললেন যে ভাই আমার বয়সটা ভাই 24 বছর। তাহলে এই যে 24 বছর, এটা কি একটা নিউমেরিক টাইপের ডেটা বা নাম্বার? তাহলে এটাকে বলবো আমরা নিউমেরিক্যাল ডেটা, ঠিক আছে। তারপরে যখন আপনাকে বলবো যে আপনার হচ্ছে ব্লাড গ্রুপ কি, ঠিক আছে, তো ব্লাড গ্রুপ বললাম। বা আপনাকে বললাম যে আপনার পছন্দের ফল কোনটা, আপনি বললেন যে ভাই আমি তো আপেল খাইতে পছন্দ করি। এই যে আপেল, এই আপেলটা হচ্ছে কি একটা ক্যাটাগরিক্যাল ডাটা, ঠিক আছে। এবং লজিক্যাল ডাটা বলতে কি বোঝায়? লজিক্যাল ডাটা বলতে বোঝানো হয়েছে ট্রু অর ফলস, ঠিক আছে, লজিক দেখায় যে সে আমার থেকে বড় কি ছোট, ঠিক আছে, সত্য না মিথ্যা, এই টাইপের যেটাগুলোকে বলতে হচ্ছে লজিক্যাল ডাটা। তো চলেন আমরা একটু প্র্যাকটিস করলে মোটামুটি বলে বুঝতে পারবো। তার আগে আমরা একটা জিনিস দেখবো, সেটা হচ্ছে ভেরিয়েবলের কনসেপ্ট। ওকে, ভেরিয়েবল, এই যে ভেরিয়েবল। আচ্ছা, ভেরিয়েবল বিষয়টা কি? ভেরিয়েবল মানে তো আমরা জানি চলক, খুব ভালোভাবেই জানি, এবং ছোটোবেলায় আমরা দেখছি যে আমরা হচ্ছে ভেরিয়েবল কী করি, ভেরিয়েবলে একটা মান অ্যাসাইন করা হয় এবং মান অ্যাসাইন করার পর আমরা হচ্ছে সেটাতে কাজ করি, ঠিক আছে। তো ধরেন আমি একটা কী করলাম, এক্স নামে একটা ভেরিয়েবল নিলাম, এবং এক্স নামে ভেরিয়েবলকে আমি হচ্ছে এই যে এখানে হচ্ছে আর প্রোগ্রামিংয়ে অ্যাসাইনমেন্ট অপারেটর বা অ্যাসাইন অপারেটরটা হচ্ছে এরকম, আমি আর এক্স ইজ ইকুয়াল টু দিয়ে দিলাম 5। ওকে, এটা মানে হচ্ছে এক্স ইজ ইকুয়াল টু 5। আমি কলও দিতে পারবো, কোনো সমস্যা নেই, কিন্তু আর প্রোগ্রামিংয়ে আমরা জেনারেলি হচ্ছে এই সাইনটা ইউজ করি, যে এই যে লেস দেন এবং তারপর হচ্ছে একটা হাইফেন ইউজ করে আমরা লিখলাম হচ্ছে কি। তার মানে এটা বিষয়টা হচ্ছে যে আমি কি করলাম, এক্স একটা ভেরিয়েবল বা চলো, যার মান দিলাম হচ্ছে আমি 5, ঠিক আছে। তাহলে আমি যদি এখন একটু রান করার পরে তাহলে এই যে এক্সটা আছে, এই এক্সটা কোন টাইপের ভেরিয়েবল হয়ে গেলো বলেন তো, বা কোন টাইপের চলক হলো? এটা হচ্ছে নিউমেরিক্যাল ডাটা, ঠিক আছে। এক্সটা হচ্ছে কি এক ধরনের নিউমেরিক্যাল ডাটা, ঠিক আছে। যে আমাদের এক্সের মানটা যেহেতু 5, মানে তার ভ্যালুটা যেহেতু 5, তাহলে আমরা এটাকে বলবো, এক্সকে বলবো আমরা একটা নিউমেরিক্যাল ডাটার উদাহরণ। ওকে, যেমন আমি বললাম যে এজ নামে একটা ভেরিয়েবল নিলাম এবং এই ভেরিয়েবলটা লিখলাম হচ্ছে 24, ঠিক আছে। যে বয়স, আপনার বয়স কত, আপনি বললেন যে 24। তাহলে এই যে 24টা বললেন, তাহলে এই যে এজ নামক যে ভেরিয়েবলটা, এটা কি একটা নিউমেরিক্যাল টাইপের ডাটা, ঠিক আছে, বা নিউমেরিক্যাল টাইপের তথ্য আমার কাছে। ওকে, তো আমি ধরেন একটা দুটা সংখ্যা যোগ করতে চাচ্ছি, তো আমি কি করলাম, একটা ওয়াই নামে একটা ভেরিয়েবল নিলাম এবং ওয়াই নামে ভেরিয়েবলটার মানটা দিলাম হচ্ছে 6। তাহলে এক্সের মান দিলাম 5, ওয়াইয়ের মান দিলাম 6, এবং জেড নামে আরেকটা ভেরিয়েবল নিলাম, সেই ভেরিয়েবলের মধ্যে আমি এক্স আর ওয়াইকে যোগ করতে যাচ্ছি, তাহলে এক্স প্লাস ওয়াই লিখে দিলাম। তাহলে দেখেন আমার কি হলো, যে আমি এক্সের মান দিচ্ছি 5, ওয়াইয়ের মান দিচ্ছি 6, এবং এক্স এবং ওয়াইকে যোগ করার পরে যেটা হবে সেটা আমি জেটের মধ্যে স্টোর করলাম। করার পরে সাপোজ আমি এই জেটের মানটা দেখতে যাচ্ছি, তাহলে কী করতে হবে, কোনো একটা জিনিস দেখার জন্য বা কোনো একটা আউটপুট দেখার জন্য আর প্রোগ্রামিংয়ে যেটি ব্যবহার করা হবে সেটা হচ্ছে মূলত প্রিন্ট ফাংশন। এই যে প্রিন্ট ফাংশনের ভিতরে আমি ভেরিয়েবলের নামটা দিয়ে দিই, আমি কী করলাম, এই জেড নামক ভেরিয়েবলটা দিয়ে দিলাম। জাস্ট আমি যদি এখানে রান করি, দেখবেন যে এখানে 11 আসছে আউটপুট হিসেবে। তো এই যে 11 আসলো, এটা কীভাবে আসলো, এটা আমরা বুঝলাম যে এখানে হচ্ছে মূলত এই যে এক্সের মান 5 এবং 6 যোগ করার পরে 11 হইলো, এই 11টা জেটের মধ্যে স্টোর হয়েছে, এবং এই স্টোরকৃত মানটা হচ্ছে তারা হচ্ছে আউটপুটের মাধ্যমে এই যে প্রিন্ট নামক ফাংশন দিয়ে আমি হচ্ছে জেডকে দেখতে চাচ্ছি, সে আমাকে 11কে দেখাই দিল। তাহলে এইভাবে হচ্ছে কি আমরা বলতে পারি যে এখানে সবগুলো এক্স, ওয়াই, জেড, এগুলো সবগুলোই কি একটা হচ্ছে নিউমেরিক্যাল ডাটার উদাহরণ বা নিউমেরিক্যাল উপাত্তের উদাহরণ। ওকে, তো এরপরে যেটা আছে সেটা হচ্ছে আমাদের লজিক্যাল ডাটা। তো আমরা একটু লজিক্যাল ডাটা নিয়ে আলোচনা করি। তো আর প্রোগ্রামিংয়ে কমেন্ট দেওয়া যায়, কীভাবে কমেন্ট দিতে হয়, আপনি যদি হ্যাশ লিখে আপনি যাই লিখেন, যেমন ধরেন আমি লিখি লজিক্যাল ডাটা, দেখেন লজিক্যাল ডাটা। তো এই যে জিনিসটা লিখলাম যে আমি এই যে এই হ্যাশটা হচ্ছে আর প্রোগ্রামিং পড়বে না, এটা মূলত হচ্ছে আপনার কোডে মূলত হচ্ছে কোন লাইনটা কিসের জন্য ব্যবহার করতেছেন বা কোন জায়গায় কী করতেছেন, এটা জন্য ডকুমেন্টেশন রেডি করার জন্য আপনি দিতে পারেন, ঠিক আছে। তো এই লাইনটা আর প্রোগ্রামিং পড়বে না, যদি কোনো লেখার আগে যদি হ্যাশ থাকে তাহলে সেটা হচ্ছে আর প্রোগ্রামিং আর পড়ে না। ওকে, তো আপনি এখন ধরেন হচ্ছে একটা লজিক্যাল ডাটা তৈরি করবেন। লজিক্যাল ডাটা কীরকম, যেমন ধরেন আপনি এক্সের ভ্যালুটা ধরুন দিচ্ছেন হচ্ছে 3 এবং ওয়াইয়ের ভ্যালু দিচ্ছেন হচ্ছে সাপোজ ধরেন ভাই 10, ওয়াইয়ের ভ্যালু দিচ্ছেন হচ্ছে 10। এখন আপনি বললেন যে ভাই এখানে রান করার পরে এক্স আর ওয়াই নতুন ভ্যালু তৈরি হয়েছে, ঠিক আছে। এখানে কিন্তু এক্সের ভ্যালু 5 আর ওয়াইয়ের ভ্যালু 6 ছিল, কিন্তু আমি যখন এক্সের ভ্যালু 3 আর 10 দিলাম তখন কিন্তু এক্স আর ওয়াইয়ের ভ্যালু কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এটা কিন্তু মাথায় রাখতে হবে, কারণ কি ভেরিয়েবলের মানগুলো হচ্ছে পরিবর্তনশীল, সবসময় কি হয়, পরিবর্তন হয়। ওকে, তো এক্ষেত্রে আমি যদি দেখতে চাই প্রিন্ট দিয়ে আমি বললাম কি এক্স ইজ গ্রেটার দেন ওয়াই,
এই জিনিসটা আমি দিলাম, ঠিক আছে। এক্স কি ওয়াইয়ের থেকে বড়? হ্যাঁ, না, এটা কিন্তু বড় না। 3 কি 10-এর থেকে বড়? অবশ্যই বড় না, তার মানে ছোট। তাহলে এই যে বড় ছোট সত্য মিথ্যা এই টাইপের যে রিটার্নগুলো দিবে সেগুলোকে বলবো আমরা হচ্ছে মূলত লজিক্যাল ডাটা। যেমন আমি যদি এটাকে করি, দেখেন এখানে আমাকে কি দেখাচ্ছে? ফলস দেখাচ্ছে, ঠিক আছে। তার মানে কি এক্স এর মান ওয়াইয়ের থেকে বড় না, তার মানে কি এটা মিথ্যা, এর জন্য বলতেছে কি ফলস। আমি যদি লিখি যে এক্স ইজ লেস দেন ওয়াই, এক্স এর মান লেস দেন ওয়াই, তখন দেখেন এটাকে আমাকে কি রিটার্ন করতেছে? ট্রু রিটার্ন করতেছে। তাহলে এই যে এই টাইপের ট্রু আর ফলস যদি রিটার্ন করে সেটাকে আমরা বলি হচ্ছে লজিক্যাল ডাটা, ঠিক আছে। তো তারপরে আমরা যে ধরনের ডাটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে লাস্ট টাইপের ডাটা, এটাকে আমরা বলতেছি ক্যাটাগরিক্যাল ডাটা। তো ক্যাটাগরিক্যাল ডাটাটা কীরকম? যেমন ফেভারিট ফ্রুট বা ফ্রুট, ঠিক আছে। আমি লিখলাম যে ফুড নামে একটা ভেরিয়েবল ক্রিয়েট করলাম, এবং ফুড নামে ভেরিয়েবল ক্রিয়েট করার পরে আমি এখানে লিখতেছি হচ্ছে অ্যাপেল। আপনার ধরেন আপেলটা পছন্দ, তো আমি হচ্ছে অ্যাপেলটা লিখলাম, ঠিক আছে। এবং একটা জিনিস দেখেন, আমি একটা কাজ করছি, সেটা হচ্ছে ফ্রুট হচ্ছে আমার এখানে ভেরিয়েবল বা চলক, এবং এই চলকের মানটা হচ্ছে কত? এই চলকের মানটা হচ্ছে মেইনলি অ্যাপেল বা আপেল। তো এখন এখান থেকে আমরা দেখতেছি যে এখানে আমাদের একটা কোটেশন মার্ক আমরা ইউজ করতেছি, ঠিক আছে। ডাবল কোটেশন অথবা সিঙ্গেল কোটেশন যা ইউজ করতে হবে। কিন্তু এটা কেন ইউজ করলাম? যে স্ট্রিং টাইপের যে ভ্যালুগুলো থাকবে, স্ট্রিং বলতে কি বোঝানো হচ্ছে? এরকম ধরনের ক্যাটাগরিক্যাল যে ভ্যালুগুলো থাকবে বা ভেরিয়েবল মানে এগুলো থাকবে, সেগুলোর মানগুলো দেওয়ার ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই এরকম ডাবল কোটেশন অথবা সিঙ্গেল কোটেশন ব্যবহার করতে হবে। মানে নিউমেরিক্যাল টাইপের ভ্যালু ব্যতীত যদি আমরা কোনো একটা বাক্য, কোনো একটা ওয়ার্ড, কোনো একটা লেটার, ইংলিশ লেটার যদি লিখতে যাই, তাহলে অবশ্যই আমাদেরকে কী করতে হবে? এখানে কোটেশন মার্কটা ইউজ করতে হবে। এটা দ্বারা বোঝাবে এটা ক্যাটাগরিক্যাল ডাটা। ওকে, আমরা যদি এটাকে রান করি এবং এখানে যদি আমি জাস্ট হচ্ছে ফ্রুটকে দেখতে চাই, ফ্রুট নামক যে ভেরিয়েবলটা আছে, তাহলে দেখেন সে আমাকে হচ্ছে অ্যাপেলটা রিটার্ন করলো। তাহলে এইভাবে হচ্ছে কি করতে পারি? আমরা হচ্ছে 3 টাইপের ডাটা দেখলাম আমাদের। একটা হচ্ছে নিউমেরিক্যাল টাইপের ডাটা, একটা হচ্ছে লজিক্যাল টাইপের ডাটা, আর এটা হচ্ছে ক্যাটাগরিক্যাল টাইপের ডাটা। তো এখন আমরা যে জিনিসটি দেখব সেটা হচ্ছে রুলস অফ ভেরিয়েবল নেম ইন আর, ঠিক আছে। মানে ভেরিয়েবলের নাম যখন আপনি ডিফাইন করবেন, তখন আপনার কিছু রুলস আছে বা শর্ত আছে, সেই শর্তগুলো মেনে আপনাকে ভেরিয়েবলের নাম ডিফাইন করতে হবে। আদারওয়াইজ আপনি ভেরিয়েবলের নামকে ডিফাইন করতে পারবেন না, ঠিক আছে। সেক্ষেত্রে আপনার কিছু এরর আসবে। তো এই জিনিসগুলো আমরা একটু দেখব। ওকে, তো এই জিনিসগুলো দেখার ক্ষেত্রে আমরা কীভাবে দেখতে পারি? দেখেন যে রুলস অফ ভেরিয়েবল নেম ইন আর। ওকে, এখানে যে বিষয়টি আছে যে প্রথমত কোনো একটা ভেরিয়েবলের নাম স্টার্টস উইথ এ লেটার, তার মানে কোনো একটা লেটার দ্বারা কোনো একটা ভেরিয়েবল নাম শুরু হতে হবে। যেমন ধরেন আপনি লিখলেন হচ্ছে এজ, তার মানে এজ ইজ ইকুয়াল টু লিখতেছেন কত? 24। তার মানে এজ নামে একটা ভেরিয়েবল তৈরি করছেন এবং ভেরিয়েবলের মানটা দিচ্ছেন 24। এটা আপনার কি ভ্যালিড একটা ভেরিয়েবল, এজটা হচ্ছে একটা ভ্যালিড ভেরিয়েবল। কিন্তু আপনি যদি এটা আগে লিখতেন কোনো একটা নিউমেরিক সংখ্যা দিতেন, যেমন 1 এজ লিখছেন, তাহলে কিন্তু এখানে একটা এরর আসতো, ঠিক আছে। তার মানে কি ভেরিয়েবলের নাম কখনো নাম্বার দ্বারা শুরু হতে পারবে না বা কোনো একটা স্পেশাল ক্যারেক্টার দিয়ে শুরু হতে পারবে না। তাহলে আমরা বলতেছি স্টার্টস উইথ এ লেটার। তারপর কি বলছে? ক্যান কন্টেইনস লেটার্স, নাম্বারস, ডটস, আন্ডারস্কোরস, ঠিক আছে। তার মানে এই যে কোনো একটা ভেরিয়েবলের নাম ডট কন্টেইন করতে পারবে, যেমন এজ ডট ধরেন হচ্ছে একজনের নাম দিলাম আকাশ, মানে আকাশের এজ, ঠিক আছে। এজ ডট আকাশ, তাহলে এটা হচ্ছে কি পুরোটা ভেরিয়েবল। এজ ডট আকাশ এটা হচ্ছে পুরোটা ভেরিয়েবল, এটা কি একটা ভ্যালিড ভেরিয়েবল। ওকে, তার মানে কি ডট নিতে পারবে। আমি যদি আন্ডারস্কোর ইউজ করি সেটাও সে নিতে পারবে, কোনো সমস্যা নেই, ঠিক আছে। কিন্তু আমি যদি এখানে আন্ডারস্কোর তারপর হচ্ছে কি এই যে আমাদের ডট, এই দুইটা ব্যতীত অন্য কোনো একটা সাংকেতিক চিহ্ন লাইক হচ্ছে অ্যাড ইউজ করলাম সাপোজ, দেখেন এটা কিন্তু আমাদের এরর চলে আসছে। ওকে, অথবা আমি যদি লিখি যে ধরেন হচ্ছে পার্সেন্টেজ সাইন ইউজ করলাম, তাহলে দেখেন এখানে কিন্তু এরর চলে আসছে। তার মানে শুধুমাত্র আমাদের কি ডট আর হচ্ছে কি আন্ডারস্কোর, এই দুইটাকে আমরা কোনো ভেরিয়েবলের মধ্যে নিতে পারি। তার পরবর্তীতে আমরা কি বলতেছি? কেস সেন্সিটিভ। আচ্ছা, কেস সেন্সিটিভ বলতে কি বোঝানো হচ্ছে? যেমন ধরেন আমি লিখলাম এজ ইজ ইকুয়াল টু 24, ঠিক আছে, এবং আমি প্রিন্ট দিলাম আমি আমার এই এজকে, দেখেন এটা আমাকে 24 রিটার্ন করতেছে। আবার আমি লিখলাম এজ ইজ ইকুয়াল টু হচ্ছে 30, এবং আমি এটা প্রিন্ট করলাম এজ, দেখেন এটা কিন্তু 30। তার মানে দেখেন এই এজের মানটা হচ্ছে কি 24 আর এই এজের মানটা হচ্ছে কত? 30। পার্থক্যটা কোন জায়গায়? এই এজের এটা হচ্ছে বড় হাতের অক্ষর দ্বারা শুরু হয়েছে, এই হাতের ছোট এজটা হচ্ছে ছোট হাতের অক্ষর দ্বারা শুরু হয়েছে। তার মানে এই ভেরিয়েবল আর এই ভেরিয়েবল দুইটা ভেরিয়েবল এক নয়। এর জন্য আমরা বলতেছি এটা হচ্ছে একটা কেস সেন্সিটিভ ল্যাঙ্গুয়েজ। ওকে, এটাকে বলতেছি কেস সেন্সিটিভ। তার মানে হচ্ছে কোনো একটা বড় হাতের ছোট হাতের অক্ষরের জন্য কি হয়? চেঞ্জ হয়, ভ্যালুগুলো চেঞ্জ হয়। আচ্ছা, ডটস ক্যান বি ইউজড বাট নট অ্যাট দ্য বিগিনিং অফ অ্যান আনক্লিয়ার্ড ভেরিয়েবল। তার মানে কোনো একটা ভেরিয়েবল, আনডিক্লেয়ার্ড ভেরিয়েবল, কোনো একটা ভেরিয়েবলের মধ্যে আমরা ডট ব্যবহার করতে পারবো, মানে দুইটা জিনিস লিখতেছি বা মাঝখানে লিখতেছি, কিন্তু আমরা ডট ব্যবহার করতে পারবো, কোনো সমস্যা নেই। কিন্তু ডট দিয়ে কোনো শুরু হতে পারবে না। ওকে, আন্ডারস্কোরও ব্যবহার করা যাবে, এটা যেটা আমরা দেখে ফেলছি এখানে। ওকে, তারপর হচ্ছে স্পেসেস আর নট অ্যালাউ। স্পেসেস আর নট অ্যালাউ বলতে কি? যেমন আমি কেস আন্ডারস্কোর আকাশ দিছিলাম, তাই না? আকাশ দিয়ে আমি লিখছিলাম হচ্ছে কত? 30। দেখেন এই ভেরিয়েবলটা কিন্তু কোনো ধরনের এরর আসে নাই, এই ভেরিয়েবলে কোনো ধরনের এরর আসে নাই। কিন্তু আমি যদি এজ লিখে, আমি যদি এখানে এজ লিখে আমি লিখলাম আকাশ, ওকে,
এবং ইজ ইকুয়াল টু দিলাম হচ্ছে 32। দেখেন এখন কিন্তু আমি একটা কী করছি, স্পেস দিছি এবং স্পেস দেওয়ার পর যদি রান দিই, দেখেন এটা কিন্তু এরর চলে আসছে। তার মানে কোনো একটা ভেরিয়েবলে আমরা কী করতে পারবো না, মাঝখানে কোনো স্পেস দিতে পারবো না, ঠিক আছে। এবং রিজার্ভড কিওয়ার্ডস ক্যান নট বি ইউজড অ্যাজ ভেরিয়েবলস নেম। আচ্ছা, রিজার্ভড কিওয়ার্ডস বলতে কী বোঝানো হচ্ছে, এটা একটা ফ্যাক্ট। তো রিজার্ভ কিওয়ার্ড বলতে বোঝানো হচ্ছে, বিষয়টা হচ্ছে এরকম যে ধরেন প্রিন্ট, এটা কি একটা আর এর নিজস্ব একটা ফাংশন, যেটার মাধ্যমে কী করতে হয়, আমরা কোনো একটা আউটপুটকে দেখি। তো আপনি যদি প্রিন্টকে একটা ভেরিয়েবল হিসেবে ডিক্লেয়ার করে দেন, লাইক হচ্ছে কী করেন, প্রিন্ট ইজ ইকুয়াল টু লিখলেন হচ্ছে 10, এটা একটা এরর আসবে, ঠিক আছে। যেমন প্রিন্ট আপনি কখনোই এটা কি আপনার ভেরিয়েবল হিসেবে ডিক্লেয়ার করতে পারবেন না। তো এই ধরনের রিজার্ভ যে ওয়ার্ডগুলো আছে, লাইক হচ্ছে ট্রু, ফলস, এই টাইপের ওয়ার্ডগুলোকে আপনি হচ্ছে এইখানে ভেরিয়েবল হিসেবে ডিক্লেয়ার করতে পারবেন না। যেমন এই যে ট্রু ইজ ইকুয়াল টু 10 দিলেন, তাহলে কি হলো, এটা কিন্তু আপনার হচ্ছে আপনার এখানে ভুল দেখাচ্ছে, ঠিক আছে। তাহলে এই ধরনের রিজার্ভ যে ওয়ার্ডগুলো আছে, সেগুলো আপনি চাইলেই আপনার এখানে ভেরিয়েবল হিসেবে ডিক্লেয়ার করতে পারবেন না, ইফ, এলস, ট্রু, ফলস, এই টাইপের ভেরিয়েবলগুলো। তো ধন্যবাদ, আমরা পরবর্তী লেকচার নিয়ে আসবো এবং সেই লেকচারে আমরা মূলত হচ্ছে আর অবজেক্ট সম্পর্কে জানবো।